তুমি এত কথা বলো না মেঘা, তুমি এখনো অসুস্থ। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে পরে এইসব বিষয় নিয়ে কথা বলা যাবে। না ভাবি, পরে নয়, এখনই আমি এইসব বিষয় মিটিয়ে ফেলতে চাই। নতুন একটা জীবন আর নতুন একটা ধাপে আমি এগোতে চাই। মিথিলা কিছুটা ভুরু কুঁচকে বলল, নতুন ধাপ মানে? আসলে মিথিলা ভাবে, মানুষের একবার চুন খেয়ে মুখ পুড়ে গেলে সে দধি খেয়েও চুন ভেবে ভয় পায়। যদি তার আবারও মুখ পুড়ে যায় এই ভয়ে। আসলে আমি একবার অনেক বড় ভুল করেছি তো, তাই আমার সব কথারই তুমি এখন অন্য কোনো মানে ভাবছ। তোমার এমনটা কেন মনে হলো মেঘা, যে আমি তোমার কথার অন্য মানে ভাবছি? তাহলে তুমি আমার নতুন একটা ধাপে যাবার কথা শুনে এরকম প্রশ্ন কেন করলে? আসলে নতুন ধাপ মানে তুমি কি বোঝাতে চেয়েছো আমি সেটাই বোঝার জন্য তোমাকে প্রশ্ন করেছি, আর কিছুই নয় মেঘা। মেঘা উত্তরে বলল, আমি বোঝাতে চেয়েছি আমার জীবনটাকে আবার নতুন করে নতুন একটা ধাপে সাজাবো। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ মিথিলা ভাবি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। একটা কথা কি জানো মেঘা, বিশ্বাস অর্জন করার চেয়ে তা ধরে রাখাটা অনেক কষ্টকর। তোমাকে অবশ্যই আমরা সবাই বিশ্বাস করি। আমরা সবাই এটাও বিশ্বাস করি যে তুমি অবশ্যই নিজেকে শুধরে নিতে পারবে। মেঘা খুশি হয়ে মিথিলাকে বলল, আমি জানতাম মিথিলা ভাবি, কেউ বিশ্বাস না রাখলে তুমি আমার উপর বিশ্বাস রাখবে। আর আমি তোমার এই বিশ্বাসের মূল্য অনেক সুন্দর করে দেব। আর এত সুন্দর করে দেব যে তুমি তুমি সারা জীবন আমার এই বদলে যাওয়া মনে রাখবে। এমনভাবেই আমি নিজেকে বদলাবো। মিথিলা মেঘার এক গালে আলতো করে হাত দিয়ে বলল, নিজেকে বদলে দিতে পারলে তোমারই ভালো হবে মেঘা। আচ্ছা এখন থাকো, আমি আবার পরে আসবো। মিথিলা চলে যাচ্ছিল। তখনই মেঘা মিথিলার হাত ধরে বলল, তুমি আমাকে মাফ করেছ? তুমি তো ভাবি, আর নির্ঝর হয়ে আমাকে মাফ করবে তো? মিথিলা মুচকি একটু হাসি দিয়ে মেঘাকে বলল, হ্যাঁ মেঘা, আমরা সবাই তোমাকে মাফ করেছি। তুমি আমাদের এই বিশ্বাস আর ভরসার মূল্য রেখো। এটাই এটাই তোমার কাছে চাওয়া। এর চেয়ে বেশি তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই আমাদের। মেঘা তার দুই ঠোঁট প্রসারিত করে সুন্দর একটা হাসি দিল। পরক্ষণেই মেঘা আবার মিথিলাকে বলল, ভাবি, একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? মায়ের ভাই আসেনি মিথিলা ভাবি? মেঘার মুখে মাইনের কথা শুনে কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে থেকে মিথিলা বলল, হঠাৎ তুমি ভাইয়ার কথা কেন জিজ্ঞেস করছো মেঘা? তুমি তো কখনো ভাইয়ার সাথে সেইভাবে কথা বলোনি। আজ হঠাৎ ভাইয়ার কথা জিজ্ঞেস করছো যে? না, আসলে ভাবি, তোমার কাছে আমি যতটা অপরাধী, মায়ের ভাইয়ের কাছে তো ঠিক ততটাই অপরাধী। তুমি তো মায়ের ভাইয়ের অনেক আদরের ছোট বোন। তোমার সাথে আমি অনেক খারাপ করেছি, এতে করে তো মায়ের ভাইয়েরও অনেক খারাপ লেগেছে। তাই তার কাছেও তো আমার সরি বলাটা দরকার ছিল ভাবি। তাই মায়ের ভাইকে আমি খুঁজছিলাম। হ্যাঁ ভাইয়া এসছে, বাইরে বসে আছে। তোমার যদি কোনো সমস্যা না থাকে মায়ের ভাইকে একবার ডেকে দেবে প্লিজ। আমি ওনার সাথে জাস্ট একটু কথা বলবো। মিথিলা মেঘার অনুরোধ ফেলতে পারল না, তাই মিথিলা আর কোনো কথা না বলে মাইনকে ডাকতে চলে গেল। মেঘা তার চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। কিছুক্ষণ পর মাইন মেঘার রুমে আসলো। মেঘার কাছে এসে মাইন বলল, এখন কেমন আছো তুমি মেঘা? মিথিলা বলো তুমি নাকি আমাকে খুঁজছিলে। মেঘা মাইনকে বলল, হ্যাঁ মায়ান ভাই, এখন ভালো আছি। মরতে চেয়েও তো মরতে পারলাম না। সঙ্গে সঙ্গে মাইন মেঘাকে বাধা দিয়ে বলল, এইসব বলতে হয় না মেঘা, আর আত্মহত্যা করা মহাপাপ। আর কেন শুধু শুধু আত্মহত্যা করে এত বড় পাপ কেন করবে মেঘা? আচ্ছা মায়ান ভাই, এত দূরে দাঁড়িয়ে থাকলে কি কথা বলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় বলুন? একটু কাছে এসে কথা বলুন না প্লিজ। না মেঘা, সমস্যা নেই, তুমি বলো, আমি তোমার কথা শুনছি আর উত্তরও দিচ্ছি। পরক্ষণে মেঘা কিছুটা নিলিপ্ত গলায় বলল, বুঝতে পেরেছি আমার সাথে আসলে আপনি কথা বলতে চাচ্ছেন না। ঠিক আছে, আপনার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে না হয় তাহলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। মাইন কিছুটা মেঘার কাছে এগিয়ে গেল। মেঘার সঙ্গে সঙ্গে মাইনের হাত ধরে বলল, আমাকে মাফ করে দিন মায়ান ভাই, আমি আপনার কাছেও অনেক অপরাধী। মেঘার হঠাৎ এরকম আশঙ্কিক হাত ধরতে কিছুটা বিচলিত হয়ে গেল মাইন। মাইন মেঘার কাছ থেকে হাত ছুটানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মেঘা খুব শক্ত করে মাইনের হাত ধরে রেখেছে। মিথাই মাইন মেঘার কাছ থেকে তার হাত সরাতে পারল না। পরক্ষণে মাইন বলে উঠল, কি বলছো মেঘা? আমার কাছে তুমি আবার কি অপরাধ করলে? আমার হাতটা ছাড়ো মেঘা। মায়ান ভাই, আমার কথা শেষ না হতে আর আমাকে ক্ষমা না করতে আমি আপনার হাত ছাড়ব না। এই বলে মেঘা মায়ানের হাত আরো শক্ত করে ধরল।
মাইন কিছুটা অস্বস্তি ফিল করছিল। তারপরও মাইন স্বাভাবিক থাকার চেষ্টা করে মেঘাকে বলল, মেঘা কি বলবে বলো, সমস্যা নেই। আর ক্ষমা চাওয়ার কথা কেন বলছো তাও বুঝতে পারছি না। কিন্তু একটা কথা মেঘা, যা বলার বলো, কিন্তু আমার হাতটা আগে ছেড়ে দাও। এমন করছেন কেন মায়ান ভাই? আমি কি আপনার পর? আমি কি আপনার হাতটা ধরতে পারি না? আপনি আমার ভাবির ভাই। আবার কদিন পরে আপনি আমার ছোট বোনের স্বামী হবেন। আমি তো আপনার ডাবল আত্মীয় হব। সেই হিসেব কি আমি আপনার হাতটা ধরতে পারি না? মাইন কিছুটা বিরক্তি নিয়ে মেঘাকে বলল, মেঘা এটা তো হসপিটাল, আর এইখানে যা খুশি তা করা যায় না। এবার মেঘা কিছুটা কাঁদো কাঁদো স্বরে মাইনকে বলল, আমি বুঝতে পেরেছি আপনারা কেউ আমাকে ক্ষমা করতে পারছেন না। এখন আর আপনারা কেউ আমাকে আর পছন্দ করেন না, তাই না? আরে মেঘা তুমি কাঁদছো কেন? কান্না থামাও, আমি শুনছি তুমি কি বলছো। প্লিজ কান্নাটা থামাও মেঘা। মেঘা কান্না থামিয়ে মাইনকে বলল, আমার পাশে একটু বসুন না মায়ান ভাই। এভাবে কি কথা বলা যায়? কেন মেঘা, এভাবে কথা বলতে সমস্যা কি? তুমি কি বলবে বলো, আমি শুনছি। পাশে বসার কি আছে? আসলে আপনি দাঁড়িয়ে আছেন, আমি হেলান দিয়ে বসে আছি। আপনি আমার বয়সে কত বড়, জিনিসটা কেমন খারাপ দেখা যায় না বলুন? আপনি যদি আমার পাশে বসেন তাহলেই মনে করব আপনি সত্যি আমাকে ক্ষমা করেছেন। আমার উপর আপনার আর কোনো রাগ নেই। প্লিজ বসুন না আমার পাশে, প্লিজ প্লিজ প্লিজ। মাইন বিরক্ত হয়ে মনে মনে ভাবছে, এই মিথিলাটা ডাক্তারের রুমে যাওয়ার আর সময় পেল না। নিঝরকে বললাম আমার সাথে আসতে, ও আসলো না। আর রাইসার তো কোনো দেখাই নেই। এখানে এসে আমি পড়েছি এক বিপদে। কিছু বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না। ডিসকাস্টিং। মেঘা একটু সরে বসে আবার বলল, কি হলো মায়ান ভাই, বসুন না প্লিজ। অনিচ্ছা সত্ত্বেও মাইন মেঘার পাশে বসলো। বলো মেঘা কি বলবে বলো। মেঘা মাইনের হাতটা আরো ভালো করে ধরে বলল, মায়ান ভাই, আমি বুঝতে পেরেছি আমি যা করেছি সম্পূর্ণ ভুল করেছি। আপনি তো মিথিলা ভাবির ভাই। মিথিলা ভাবির কাছে আমি অপরাধী, তাই সেই হিসেবে তো আপনার কাছেও আমি অপরাধী। যেহেতু আপনার বোনের সাথে আমি এত খারাপ কিছু করেছি, তাই আপনার কাছেও আমার ক্ষমা চাওয়াটা উচিত বলেই মনে হলো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন মায়ান ভাই। মাইন তার হাতটা কচরামচি করতে করতে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মেঘা, এবার আমার হাতটা ছাড়ো। উফ মায়ান ভাই, এমন করছেন কেন? আপনি তো একবারও জানতে চাইলেন না আমি হাতে কোথায় ব্যথা পেয়েছি। তারপর মেঘা তার হাত মাইনের সামনে দিয়ে বলল, এই যে দেখুন, এখানে এটাতে আমি হাত কেটেছিলাম, অনেক ব্যথা পেয়েছিলাম। এতটা ব্যথা পেয়েছিলাম যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। একটু দেখুন আমার হাতে কতটা ব্যথা লেগেছে, আর কোথায় ব্যথা লেগেছে একটু দেখুন না। এমন করছেন কেন? মাইন তার হাত ছাড়ানোর জন্য তার হাতটা টানাটানি করতে লাগলো। মেঘা কিছুটা ভুরু কুচকে বলল, আমি বুঝতে পারছি না আপনি কেন এমন করছেন মায়ান ভাই। আমি মনে হয় যেন আপনার হাতটা খেয়ে ফেলবো। এমন ভাব করছেন মনে হয় যেন আপনার হাত ধরে আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব। সেই মুহূর্তে রুমে ঢুকলো রাইসা। রাইসা দেখলো মেঘা মাইনের হাত ধরে বসে আছে আর পালিয়ে যাবার কি যেন একটা কথা বলছে। রাইসা এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে দ্রুত পায়ে মেঘার কাছে এসে পড়ল, এ কি মেঘা আপু, তুমি মায়ান ভাইয়ের হাত ধরে রেখেছো কেন? আর পালিয়ে যাবার কথা কি যেন বলছিলে? মাইন কিছু বলতে যাবে তখনই মেঘা বলে উঠল, আরে না রাইসা, আসলে মায়ান ভাইকে আমি দেখাচ্ছিলাম আমার হাতে কোথায় কতটা ব্যথা লেগেছে, সেটাই মায়ান ভাইকে দেখাচ্ছিলাম। রাইসা, আর কিচ্ছু নয়। আর পালিয়ে যাবার কথা বলতে আমি মায়ান ভাইকে দুষ্টুমি করে বলেছিলাম আপনার হাত ধরে পালিয়ে যাব। রাইসা প্রচণ্ড রাগে মাইনের এক হাত ধরে বলল, উঠে আসেন বলছি, আসুন। মেঘা মাইনের হাত ধরে রেখেছে বিধায় মাইন উঠতে পারছিল না। মেঘা আর কোনো উপায় না পেয়ে আস্তে করে মাইনের হাত ছেড়ে দিল। রাইসা, তুই মায়ান ভাইকে নিয়ে এভাবে টানাটানি করছিস কেন বলতো? মায়ান ভাই হয়তো বা আরও কিছুক্ষণ এখানে থাকতে চাচ্ছে, থাকুক না। আমি একজন অসুস্থ রোগী, আমার কাছে তো থাকতেই পারে, তাই বলে তুই কি এমন কেন করছিস রাইসা? রাইসা মেঘার দিকে কিছুটা রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, আমি আর ভাবি তোমার কাছে পালাক্রমে থাকবো মেঘা আপু। তার উপরে ডাক্তার নার্স তো আছেই। এখানে মায়ান ভাইয়ের না থাকলেও চলবে, কেমন? রাইসা মাইনকে টেনে মেঘার রুম থেকে নিয়ে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে মেঘা আস্তে করে বলে উঠল, উফ কি প্রেম, একদম দিলে এসে ধাক্কা লাগলো। সো নাইস প্রেম কাহিনী।
এই বলে হাসতে লাগলো মেঘা। রাইসা মাইনকে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে মাইনের কলার ধরে বলল, এই এত সাহস কী করে হয় আপনার মেঘাপুর হাত ধরার? একদম সাবধান করে দিলাম, ওই হাত দুটো শুধুমাত্র আমার ধরার জন্য, অন্য কারোর নয়। মাইন কিছুটা মজা করে রাইসাকে রাগানোর জন্য বলল, সমস্যা কি অন্য কারো হাত ধরলে? কেউ তো কোনোদিন আমার হাতটা ধরেই দেখলো না, তাহলে কারো হাত ধরলে আর কেউ আমার হাত ধরলে এত জলে কেন? রাইসার সঙ্গে সঙ্গে মাইনের হাতে একটা চিমটি কেটে বলল, চুপ, একদম চুপ। আর কোনদিন যেন না দেখি মেঘাপুর কাছাকাছি আসতে। মাইন কিছুটা ব্যথা পেয়ে হাত ডলতে ডলতে রাইসাকে বলল, উফ রাইসা, করছোটা কি? ব্যথা পেয়েছি তো এইভাবে কেউ চিমটি কাটে না কি? আহারে, খুব ব্যথা লেগেছে তাই না? আমারও না এর চেয়ে বেশি ব্যথা লেগেছিল যখন মেঘা আপু আপনার হাত ধরেছিল। মাইন নিজের নাকটা টেনে গন্ধ শোকার মতো করে রাইসাকে বলল। আচ্ছা, তুমি কি কোনো পোড়া গন্ধ পাচ্ছ রাইসা? রাইসা নিজের নাকটা টেনে কিছুক্ষণ গন্ধ শুকিয়ে পড়ল। কই না তো, কিসের পোড়া গন্ধ? আমি তো কোনো পোড়া গন্ধ পাচ্ছি না। মাইন রাইসার দিকে হালকা একটু ঝুঁকে পড়ল। আমি না কারো মন পোড়ার গন্ধ পাচ্ছি, কে মনে হয় ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। রাইসা এতক্ষণে বুঝতে পারলো মাইন কথাটা রাইসা কি বলেছে। রাইসা মাইনকে কয়েকটা কিলঘুষি মারতে লাগলো। মাইন রাইসার হাত ধরে নিজের দিকে কিছুটা টেনে নিয়ে বলল, এতই যখন ভালোবাসো তাহলে দূরে সরে থাকো কেন? নিজের ভাই আর ভাবিকে বলে সবকিছু দ্রুত ঠিক করে নিলেই তো পারো। রাইসা কিছুটা লজ্জা পেয়ে গেল মাইনের কথায়। রাইসা মাইনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওখান থেকে দৌড়তে চলে গেল। মাইন একটা হাসি দিয়ে বলল, পাগলি একটা। এই পাগলিটা হয়তো বা জানে না এই পাগলির প্রেমে মায়ানো যে পাগল হয়ে গেছে, আর এই মায়ানের জীবন এই পাগলিটা ছাড়া আর কারো জায়গা নেই। হঠাৎ করে মাইনের মনে হলো কেউ যেন মাইনের দিকে নজর রাখছে। মাইনের মনে হচ্ছে কেউ মাইনের পিছনে দাঁড়িয়ে আছে। মাইন পিছনে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। মাইন ভাবলো হয়তো তার মনের ভুল, এখানে কে তাকে ফলো করবে, আর মাইন কেই বা কেন ফলো করবে, তাই আর তেমন কোনো গুরুত্ব দিল না মায়ান। হ্যালো ম্যাডাম, আমি আপনার কথা মতো কাজ করেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু টাকাটা রেডি রাখবেন, সময় মতন আমি টাকাটা চাই। মাইন কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। মাইন ভাবলো হয়তোবা এটা তার মনের ভুল ধারণা। আশেপাশে যেহেতু কেউ নেই তার মানে তাকে কেউই ফলো করছে না। এই ভেবে মাইন ওখান থেকে চলে যাবে, তখনই একজন নার্স দৌড়ে এসে মাইনকে বলল, মেঘা কি আপনাদের বাড়ির পেশেন্ট? মাইন উত্তরে বলল, আমার আত্মীয় হয়। ওকে, আপনি আমার সাথে এখনই মেঘার কেবিনে চলুন। কথাটা শুনে মাইন ভুরু যুগল কুচকে নার্সকে বলল, দেখুন, আমি জাস্ট ওনার আত্মীয় হই, উনি আমার বোনের ননদ। যদি ওনার কেবিনে কাউকে নিয়ে যেতে হয় তাহলে আমার বোনকে বা আমার বোনের হাজব্যান্ডকে নিয়ে যান। তাছাড়া ওর বাবা মা তো আছে, তাদের যে কোনো একজনকে নিয়ে যান, আমাকে কেন যেতে হবে? নার্স কিছুটা ধমকের স্বরে বলল, দেখুন, আমি ওনার বাড়ির লোককে খুঁজছি কিন্তু খুঁজে পাইনি, বিধায় খুঁজতে খুঁজতে এসে দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তখন আমি আপনাকে দেখেছিলাম মেঘার কেবিনে ঢুকতে আর বের হতে, তাই ভাবলাম হয়তো বা আপনি মেঘার বাড়ির লোক হবেন। আর দেখুন, মেঘা পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, এখন ওর বাড়ির লোককে আমাদের দরকার, তাদেরকে মেঘার কেবিনে একজনকে থাকতে হবে। মাইন এবার রাগী স্বরে বলল, মানে কি মেঘা পড়ে গিয়ে চোট পেয়েছো? মানে আপনার নার্স ডাক্তার থাকতে একটা অসুস্থ লোক কি করে খাট থেকে পড়ে গিয়ে চোট পায় সেটা আমাকে আগে বোঝান। দেখুন, আমাদের আরও অনেক পেশেন্ট আছে, আপনার পেশেন্টকে নিয়ে পড়ে থাকার মতন সময় আমাদের নেই। আর শুনুন, আপনি যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যাপার, তবে মেঘার যদি কোনো প্রবলেম হয় তার জন্য কিন্তু আমরা নার্স বা হাসপাতালের কোনো ডাক্তার অথবা কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবো না, এটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, মেঘাকে হসপিটালে ভর্তি করার সময় অবশ্যই আপনাদের রেজিস্টারের মেঘার বাবা বা মায়ের নাম্বার অবশ্যই দিয়েছিলেন, তাহলে ওদের নাম্বারে কেন ফোন দিচ্ছেন না? আপনি আমার কাছে কেন আসলেন? দেখুন, আপনাকে আগেই বলেছি ওনার বাড়ির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনার কাছে আসা হয়েছে। আপনার সাথে আমি আর কোনো রকম কথা বাড়াতে চাচ্ছি না। আপনার পেশেন্টের কি হবে না হবে তার দায়ভার কিন্তু আমাদের নয়, কথাটা মনে রাখবেন। আপনার যদি মনে হয় আপনার পেশেন্টের উপর আপনার কোনো দায়িত্ব আছে তাহলে আপনি আসতে পারেন, আর না হয় আপনার ইচ্ছা। কতগুলো বলে নার্স চলে গেল। মাইন তার ফোনটা বের করে মিথিলাকে কল দিল, কিন্তু মিথিলার ফোন সুইচ অফ বলছে। নির্ঝরকে ফোন দিলে নির্ঝরের ফোনও সুইচ অফ বলছে। কাউকেই ফোনে পাচ্ছে না মায়ন। শেষে রাইসার নাম্বারে ফোন দিল,
কিন্তু রাইসা ফোন ধরল না। বেশ কয়েকবার ওদের নাম্বারে ফোন দিয়েও কাউকে পেল না মায়েন। মেঘার বাবা মা কারোর নাম্বার নেই মাইনের কাছে, তাই মাইন তাদেরকেও ফোন দিতে পারলো না। বাধ্য হয়ে মাইনকে মেঘার কেবিনে যেতে হলো। মাইনকে দেখার সাথে সাথেই মেঘা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, দেখেছেন মায়ান ভাই, আমার কপালটাও কত খারাপ। কপালটাও পর্যন্ত আমাকে পছন্দ করে না। কিভাবে আমার কপালটা ফেটে গেল। মাইন মেঘার কাছে কিছুটা এগিয়ে গিয়ে মেঘাকে বলল, মেঘা, তোমার বাবা মা, নির্ঝর, মিথিলা, রাইসা আঙ্কেল, আন্টি, ওরা সবাই কোথায়? মেঘা মাইনের কথার উত্তর না দিয়ে ছোট একটা নিঃশ্বাস ফেলে মাইনকে বলল, আমার মাথা ফেটে গেছে মায়ান ভাই। কোথায় আপনি আমার পাশে এসে একটু বসবেন, আমাকে সান্ত্বনা দেবেন, আমার একটু খোঁজ খবর নেবেন। তা না করে আপনি কে কোথায় আছে তার খবরাখবর নিচ্ছেন। নার্স আমাকে বলেছে মেঘা তুমি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছো। কিভাবে পড়ে গেলাম, কিভাবে চোট পেলাম, কতটা চোট পেলাম, একবারও তো তা জিজ্ঞেস করলেন না মায়ান ভাই। আসলে নার্স আমাকে বলেছিল তো, তাই তোমাকে আর জিজ্ঞাসা করিনি। আচ্ছা ঠিক আছে, সরি, এখন জিজ্ঞাসা করছি, বলো কিভাবে কি হলো? আসলে আমি ওয়াশরুমে অসাবধানতা বশত পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছি। তখন আমার চিৎকারের শব্দ শুনে নার্স এসে আমাকে ওয়াশরুম থেকে আপনি এসে বেডে শুইয়ে দিল। ডক্টর এসে আমার মাথায় মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। তোমার সাবধানে থাকা উচিত ছিল মেঘা। এবার বলো তো ওরা সবাই কোথায়? ওদের সবাইকে ফোন দিলাম, কিন্তু ওদেরকে ফোন দিলাম, কাউকেই ফোনে পেলাম না। তুমি কি জানো মেঘা ওরা কোথায় আছে? না তো। মেঘা মাইনকে অনুরোধের স্বরেই বলল, একটা কথা বলবো মায়ান ভাই। মাইন কিছুটা বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি কথা? মেঘা খুব স্মিত কণ্ঠে বলল, মায়ান ভাই, আমার একা একা ভালো লাগছে না, আমার পাশে এসে বসুন না প্লিজ, গল্প করি। কথাটা শুনে মাইন চরম বিরক্তি নিয়ে তাকালো মেঘার দিকে। মেঘা মাইনের মুখ দেখে বুঝতে পারলো মাইন চরম বিরক্ত হয়েছে তার এই কথায়। তাই মেঘা মাইনকে বলল, আপনি কি রাগ করলেন মায়ান ভাই? যদি রাগ করে থাকেন আমি সরি মায়ান ভাই। কি করব বলুন, একা একা আমার যে আর ভালো লাগছে না এখানে, তাই আপনার সাথে কিছুক্ষণ গল্প করে সময় কাটাতে চাচ্ছিলাম। মাইন মেঘার কথার কোনো উত্তর দিল না। প্রচণ্ড রকমের বিরক্ত লাগছে মায়নের। তাই মায়ন মেঘার কেবিন থেকে চলে যাচ্ছিল। তখনই মেঘা আবার বলে উঠল, আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি খুব জঘন্য প্রকৃতির একটা মেয়ে। আমাকে আসলে আপনও ভাবা যায় না আর ক্ষমা করা যায় না। মেঘার কথাটা শুনে মায়ন থমকে গেল। মায়ন মেঘার দিকে ঘুরে তাকিয়ে বলল, এইসব তুমি কি কথা বলছো মেঘা? আমি তো ঠিকই বলেছি মায়ান ভাই। আপনি যদি আমাকে আপন মনে করতেন আর যদি ক্ষমা করতেন পারতেন, তাহলে অন্ততপক্ষে আমাকে এই অবস্থায় রেখে চলে যেতে পারতেন না। মায়ন কি বলবে বুঝতে পারছে না। মায়ন ভাবলো মেঘাকে এই অবস্থায় কেবিনে একা রেখে যাওয়াটা হয়তোবা ঠিক হবে না। কিছুক্ষণ না হয় মেঘার কাছেই থাকুক সে, এর মধ্যে হয়তোবা কেউ না কেউ অবশ্যই চলে আসবে। এই ভেবে মায়ন একটা চেয়ার টেনে মেঘার পাশে বসলো। মেঘা একটু মুচকি হাসি দিয়ে মায়নকে বলল, ধন্যবাদ মায়ান ভাই। মেঘা মায়নের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তার মাথার চোট পাওয়া স্থানে হাত দিয়ে মায়নকে বলল, উফ, মাথাটা এত ব্যথা করছে না আমার মায়ান ভাই। যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে আমার মাথাটা একটু আলতো করে হাত বুলিয়ে দেবেন, হয়তো বা একটু মাথা ব্যথাটা কমতে পারে। প্লিজ মায়ান ভাই, একটু হেল্প করুন আমাকে। মায়নের এবার ইচ্ছে করছিল ওয়ালের সাথে নিজের মাথাটা নিজে ফাটিয়ে ফেলতে। পাকনামি করে কেন যে হসপিটালে আসতে গিয়েছিল সে। এখন নিজের উপরেই নিজের প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে মায়নের। এখানে সে মায়নকে দেখে সবাই কেমন যেন উধাও হয়ে গেল। একটা লোককেও মায়ন খুঁজে পাচ্ছে না, না ফোনে খুঁজে পাচ্ছে আর না সশরীরে। মেঘা আবার বলে উঠল, অসুস্থ রোগীকে সেবা করা কিন্তু উত্তম কাজ। মায়ন মনে মনে বলল, নিকোচি করি উত্তম কাজের। আমি এখন নিজেই বিরক্তকর সময় পার করছি। উত্তম দিয়ে আমি কি করব? একবার এখান থেকে বের হয়ে জীবনেও আর এখানের ধারে কাছেও আমি আর কোনোদিনও আসবো না। মেঘা মায়নের হাতে একটা চিমটি কেটে বলল, কি হলো মায়ান ভাই, একটু সেবা করুন না আমার। এমন কি হবে অসুস্থ রোগীকে একটু সেবা করলে, বলুন। মায়ন দাঁত মুখ খিচে বাধ্য হয়ে মেঘার মাথায় হাত বোলাতে লাগলো আর মনে মনে মেঘাকে 101টা গালাগালি দিতে লাগলো। সেই মুহূর্তে রাইসা আবার মেঘার কেবিনে আসলো। এসে আবার রাইসাকে দেখতেই বলো মায়ন মেঘার পাশে বসে মেঘার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাইসা দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে বলল, কি হচ্ছে এসব?
রাইসার জোরালো কণ্ঠ শুনে মাইন চোখ বড় বড় করে রাইসার দিকে তাকালো। মাইন সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। মাইনের গলা শুকিয়ে গেল রাইসাকে দেখে। ছোট্ট করে একটা ঢোক গেল মাইন। মাইন মনে মনে বলল, মায়ান, আজকে তোর খবর আছে। এখন তো কলা চেপে ধরেছিল, এখন না তোর গলা টিপে ধরে। রাইসা তেড়ে মাইনের কাছে এসে বলল, আপনাকে না আমি নিষেধ করেছিলাম এখানে না আসতে, তারপরেও আপনি কেন এখানে এসেছেন বলুন? কী কাজ আপনার এখানে? মাইনকে কিছু বলার সুযোগ না দিয়ে মেঘাকে বলে উঠল, তুই এমন করছিস কেন রাইসা? আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তাই মায়ান ভাই আমার একটু সেবা করছিল। এতে এতটা জেলাস ফিল করার কি আছে রাইসা? আমি তো সেটাই বুঝতে পারছি না। রাইসা তার দুই ঠোঁট খিচে মেঘাকে বলল, কেন মেঘাপু, আমরা কি কেউ ছিলাম না তোমার সেবা করার জন্য? আমাদেরকে ডাকতে কি তোমার খুব কষ্ট হয়ে গেছিল? তোমাকে ওর কাছে থেকেই সেবা নিতে হবে? এভাবে বলছিস কেন রাইসা? এমন কি করে ফেলেছি আমরা বলতো, যার জন্য তুই আমাকে আর মায়ান ভাইকে এভাবে কথা শোনাচ্ছিস? মেঘার কথা শুনে রাইসার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। রাইসা মেঘার কেবিনে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। মাইন রাইসাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মাইন কিছুটা রেগে রাইসাকে বলে উঠল। মাইনের কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে রাইসা চুপ হয়ে গেল। রাইসা মাইনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাইনকে বলল, ও আচ্ছা, আপনি ভুল কিছু করেননি সেটা বলতে যাচ্ছেন তো? তার মানে আমি ভুল করেছি, তাই তো? দেখো রাইসা, এখানে ঠিক ভুলের কথা আছে না রাইসা। এখানে কথা হচ্ছে এমন কোনো কাজ এখানে করা হয়নি যার জন্য তুমি এইভাবে সিন ক্রিয়েট করবে। ও আচ্ছা, আপনার মনে হচ্ছে আমি সিনক্রেট করেছি। তাহলে তো মনে হয় আপনার খুব ভালো লাগছিল মেঘাপুর মাথায় হাত বুলিয়ে দিতে, তাই না? আমি এসে হয়তো বা আপনাদেরকে ডিস্টার্ব করলাম। রাইসার এসব কথাবার্তা শুনে মাইনের ভীষণ পরিমাণে রাগ হচ্ছে রাইসার উপর। মাইন কিছুটা ধমকের স্বরে রাইসাকে বলল, দেখো রাইসা, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তোমাকে বুঝতে হবে মেঘা অসুস্থ, আর আমি ইচ্ছে করে মেঘার কেবিনে আসিনি। আমি তোমার সাথে কথা বলার পর চলে যাচ্ছিলাম, তখনই একজন নার্স এসে আমাকে বলল মেঘা পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে। মাইন সম্পূর্ণ কথা কমপ্লিট করার আগে রাইসা বলল, ও আচ্ছা, বুঝেছি। আর সেজন্য আপনি মেঘাপুর রুমে চলে এলেন, আমাদেরকে একবার জানানোর প্রয়োজনও মনে করলেন না। আর নার্স শুধু আপনার কাছেই আসলো, আমাদেরকে কাউকে খোঁজার প্রয়োজন মনে করলো না, তাই তো? আর মেঘাপুর জন্য আপনি আমাকে ধমক দিয়ে কথা বলছেন? বাহ, ভালো। মাইন কিছুটা বিরক্ত হয়ে রাইসাকে বলল, তোমাদের মেয়েদের না এই একটাই দোষ, জানো তো রাইসা? পুরো কথা না শুনেই আর কথা কমপ্লিট করার আগেই জাজমেন্ট করে ফেলো। রাইসার ঠোঁটে কোণে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, এখন আমার সব কিছুই আপনার কাছে দোষ বলে মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইছি। আর এখানে আসাটা ঠিক হয়নি। আপনারা যা ইচ্ছা করেন, আমি চলে যাচ্ছি। রাইসা চলে যাচ্ছিল তখনই মাইন পিছন থেকে রাইসার হাত টান দিয়ে ধরে বলল, দাঁড়াও রাইসা, তুমি আমাকে ভুল বুঝছো। রাইসা মাইনের কাছ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, না, আমি কোনো ভুল বুঝছি না মায়ান ভাই। রাইসার মুখে অনেকদিন পর মাইন ভাই শব্দটা শুনে কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল মাইন। মাইন রাইসাকে বলল, বাহ, ভালোই তো রাইসা, তুমি আবার আমাকে কবে থেকে মায়ান ভাই সম্বোধন করা শুরু করলে? আসলে কি জানেন, কিছু কিছু জিনিস, কিছু কিছু ডাক, সম্বোধন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইলেও না নিয়ে যাওয়া যায় না, কারণ সেখানে হয়তো বা দুটো মানুষের আগ্রহ থাকে না, তার জন্যই। আমি তোমাকে আবারও বলছি রাইসা, তুমি আমাকে ভুল বুঝছো। আমাকে পুরো কথাটা কমপ্লিট করতে দাও রাইসা, তারপর না হয় তুমি জাজমেন্ট করো। রাইসা তার দুহাত ভাঁজ করে মাইনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বলুন শুনি, আপনি কি বলতে চান? দেখো রাইসা, আমি মেঘার রুমে আসতে চাইনি, বাধ্য হয়ে এসেছি। তোমার সাথে কথা বলে যখন আমি চলে যাচ্ছিলাম, তখনই একজন নার্স এসে আমাকে বলল মেঘা পড়ে গিয়ে চোট পেয়েছে। এই কথাটা তোমাদেরকে জানানোর জন্য ওই নার্স তোমাদের সবাইকে খুঁজছিল, কিন্তু খুঁজে পায়নি। বিধায় আমাকে দেখে আমার কাছে এসে যখন বলল, আমিও তোমাদের সবাইকে ফোন দিয়েছি। নিঝর আর মিথিলার ফোনে কল ঢুকছিল না, বারবার সুইচ অফ বলছিল। আর তোমার ফোনে আমি কল দিয়েছিলাম, তোমার ফোনে কল ঢুকছিল ঠিকই, কিন্তু তুমি ফোন রিসিভ করোনি। হঠাৎ করে রাইসা হেসে দিল। রাইসাকে হাসতে দেখে মাইন রীতিমতো অবাক হয়ে রাইসাকে জিজ্ঞেস করলো, তুমি হাসছো কেন রাইসা? আমি কি হাসার মতো কোনো কথা বলেছি তোমাকে? রাইসা নিজের হাসি থামিয়ে কিছুটা ঝাঁঝালো গলায় বলল, হাসছি আপনার মিথ্যে কথাগুলো শুনে। আমরা মেঘাপুর কেবিনের কাছাকাছিই ছিলাম। আমার জানা মতে ভাইয়া আর মিথিলা ভাবির ফোন সুইচ অফ ছিল না, কারণ এখানে আসার কিছুক্ষণ আগেও ভাবি আর ভাইয়া ফোন বের করে কথা বলেছিল।
আর আমার ফোনে আপনার কোনো ফোনই আসেনি, তাহলে রিসিভ করার তো কোনো প্রশ্নই আসে না। রাইসার কথা শুনে মায়েন অবাক হয়ে রাইসার দিকে তাকিয়ে আছে। মায়েন রাইসাকে বলল, রাইসা, তুমি আমার ফোনটাকে ভালো করে চেক করো, আমি তোমাকে সত্যি ফোন দিছিলাম। ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি আপনি আমাকে ফোন দিয়েছিলেন কিনা। ওয়েট। রাইসা তার ফোন বের করে কল লিস্টটা মাইনের সামনে দেখালো। মাইন দেখলো আসলে তার নাম্বার থেকে কোনো রকম কল রাইসার ফোনে আসেনি। রাইসার কথা শুনে মাইন রীতিমতো তাজ্জব বনে গেল। মাইন ভাবছে এটা কি করে সম্ভব। মাইন তার ফোন থেকে একে একে সবাইকে ফোন দিয়েছে। মিথিলা আর নির্ঝরের ফোন সুইচ অফ বলেছিল, আর রাইসা ফোন ধরেনি। কিন্তু রাইসার কল লিস্টে মাইনের কল কেন আসলো না সেটাই বুঝতে পারছে না মাইন। রাইসা মাইনের ভাবনার্থ চেহারা দেখে একটু হেসে মাইনকে বলল, কি ভাবছেন আপনার মিথ্যা ধরা পড়ে গেল? এখন ঠিক কি সাজিয়ে বলবেন সেটাই ভাবছেন? মাইন রাইসাকে বলল, একটু ওয়েট করো, আমি আমার ফোনের কল লিস্ট তোমাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে আমি সবাইকে ফোন দিয়েছি কিনা। মাইন ওর কল লিস্ট ওপেন করে দেখলো। মাইন তার ফোনটা বের করে দেখলো তার ফোনও কোনো ডায়াল নাম্বার নেই। চরমভাবে আশ্চর্য হয়ে গেল মাইন। মাইন চুপ করে তার ফোনের দিকে তাকিয়ে আছে। মাইনকে এইভাবে চুপচাপ ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে রাইসা বলল, কি হলো, চুপ করে আছেন যে? ডায়াল নাম্বারে বুঝি আমার নাম্বারটা খুঁজে পাচ্ছেন না, তাই না? এমনকি ভাই আর ভাবির নাম্বারটাও পাচ্ছেন না, ঠিক না? পাবেন কি করে? আপনি ডায়াল করলে তো নাম্বার থাকবে, ডায়াল না করলে কি নাম্বার থাকবে বলুন তো? মাইন তারপরও কতক্ষণ তার ফোনের কল লিস্ট প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত স্ক্রল করতে থাকলো, তার দেখায় কোনো ভুল হচ্ছে কিনা তা বোঝার জন্য। কিন্তু না, আজকের কল লিস্টে ওদের কোনো ডায়াল নাম্বার নেই। রাইসা আবারও মাইনকে বলল, যত কিছুই করুন না কেন, মিথ্যা কোনো দিন সত্য হয় না, আর সত্য কোনো দিন মিথ্যে হয় না। আপনি যে মিথ্যা বলছিলেন আপনার ফোনের কল লিস্ট তার প্রমাণ। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ বিরক্ত করলাম, তার জন্য আমি দুঃখিত। এনজয় প্লিজ। রাইসা চলে যাচ্ছিল, তখনই মায়েন রাইসাকে বাধা দিয়ে বলল, প্লিজ রাইসা, তুমি আমাকে এইভাবে ভুল বুঝে চলে যেও না প্লিজ, আমাকে বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। ও আচ্ছা, যা বলছেন সত্যি বলছেন? তাহলে আপনার কল লিস্টে আমাদের নাম্বারগুলো নেই কেন? এই বুঝি আপনার সত্যি বলার প্রমাণ? প্লিজ, আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না, আমার পথ ছাড়ুন, আমি যাব। মাইন রাইসার দুহাত ধরে অনুরোধ করে রাইসাকে বলল, প্লিজ রাইসা, বোঝার চেষ্টা করো, কোনো টেকনিক্যাল প্রবলেমও হতে পারে। ও আচ্ছা, এমনি টেকনিক্যাল প্রবলেম হলো যে কারো নাম্বারই আপনার কল লিস্টে নেই, তাই না? ব্যাস, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না আপনার এই মিথ্যা কথাগুলো শুনতে। দেখুন, আমি আবারও বলছি, আমার হাতটা ছেড়ে দিন। মাইন রাইসার হাত ধরে বারবার রিকোয়েস্ট করছিল রাইসাকে। রাইসা কিছুটা চিলিয়ে মাইনকে বলল, আপনার এসব নাটক দেখার মতো সময় আমার নেই, আর কোনোদিন ভুলেও আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। মাইন আর না পেরে মেঘার দিকে তাকিয়ে বলল, কি হলো মেঘা, তুমি চুপ করে আছো কেন? সত্যিটা বলো রাইসাকে, আমি কি তোমার কাছে ইচ্ছে করে এসেছি না কি নার্স তোমাকে আমার রুমে আসতে বলেছে বলেই তো আমি তোমার রুমে এসেছি? বলো সেটা রাইসাকে। মেঘা অনেকটা ন্যাকামি করে বলল, মাইন ভাই, আপনাকে কোন নার্স এখানে আসতে বলেছে সেটা আমি জানি না, তাহলে আমি কি করে বলবো বলুন? আপনাকে এখানে আসতে কে বলেছিল? মাইন চরমভাবে আশ্চর্য হয়ে মেঘাকে বলল, মানে কি মেঘা, তুমি পড়ে গিয়ে চোট পেয়েছো? তখন একজন নার্স আমার কাছে দৌড়ে গিয়ে এই খবরটা দেওয়ার পরেই তো আমি এখানে এসেছি। এই কথাটুকু তো তুমি রাইসাকে বলতে পারো, তাই না? পারি, কিন্তু দেখুন, আমি তো না জেনে ভুলভাল কিছু বলতে পারি না, তাই না? মাইন এবার কিছুটা চিলিয়ে মেঘাকে বলল, তুমি কি ফাজলামো শুরু করেছো মেঘা? দেখছো না এখানে রাইসা আমাকে চরমভাবে ভুল বুঝছে, ওর সেই ভুলটা না ভাঙিয়ে উল্টো ওকে ভুল বোঝানোর জন্য ভুলভাল কথা বলে যাচ্ছ তুমি। তখনই রাইসা বলে উঠল, কেউ ভুলভাল কিছু বলছে না, ভুলভাল আমি ভাবছিলাম। আমি কোনো ভুলভাল ভাবতে চাই না, আপনি আমার হাত ছাড়ুন, আমি যাব, আমাকে যেতে দিন। ওদের এরকম চিল্লাচিল্লিতে একজন নার্স দৌড়ে আসলো। নার্স ধমক দিয়ে ওদেরকে বলল, কি শুরু করেছেন কি আপনারা? পেশেন্টের কেবিনে আপনারা এই রকম চিল্লাচিল্লি কেন করছেন? এটা কি আপনাদের বাসা পেয়েছেন? যা কিছু বলার আর যা কিছু করার আপনারা হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে করুন। সেই মুহূর্তে মিথিলা আর নিচর ঢুকলো মেঘার কেবিনে। নিচর আর মিথিলাকে দেখেই মাইন প্রচণ্ড পরিমাণ রাগ নিয়ে বলল,
তোদের এখন আসার সময় হলো? এত কিছু হয়ে যাবার পরে তোদের মনে হলো যে এখানে আসার দরকার? কোথায় চলে গিয়েছিলে তোরা একদম উধাও হয়ে? অনেক ফোন দিয়েও তোদেরকে আমি ফোনে পাইনি। এইদিকে কত ঝামেলা হয়ে যাচ্ছে, তার কি কোনো খবর আছে তোদের কাছে? মিথিলা মায়নকে এতটা উত্তেজিত দেখে বলল, তোর কি হয়েছে ভাইয়া? তুই এত উত্তেজিত হয়ে আছিস কেন? আর আমরা তো মেঘার কেবিনের কাছাকাছি ছিলাম, এত চিল্লাপাল্লা শুনেই তো আমরা দৌড়ে আসলাম। কি হয়েছে বলতো? মায়ান নির্ঝর আর মিথিলাকে সবটা খুলে বলল। হঠাৎ মিথিলার চোখ পড়ল মেঘার দিকে। মিথিলা কিছুটা আর চোখে মেঘাকে পর্যবেক্ষণ করে বুঝলো মেঘা এই পরিস্থিতিটা মনে হচ্ছে খুব এনজয় করছে। মিথিলার চোখে চোখ পড়তে মেঘা নিজেকে সামলিয়ে নিয়ে বলল, দেখো না ভাবি, সে কখন থেকে এরা দুজন ঝগড়া করেই যাচ্ছে, কিছুতেই থামছে না। আমি একজন অসুস্থ মানুষ, আমার কেবিনে এভাবে ঝগড়া করাটা কি উচিত হয়েছে ওদের বলো? মিথিলা কিছু একটা ভেবে মেঘাকে সমর্থন করে বলল, আসলেই তো ভাইয়া, তোদের কিন্তু একদম উচিত হয়নি এইভাবে মেঘার কেবিনে চিল্লাচিল্লি করা। মেঘার কাছে সব জিজ্ঞেস করলেই তো পরিষ্কার হয়ে যেত। মেঘা তো অবশ্য সব কিছু জানে, মেঘা তো অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করতো, তাই না মেঘা? সঙ্গে সঙ্গে মাইন বলে উঠল, মিথিলা রাখ তো তোর মেঘা সাপোর্ট করা। ও আমাকে সাপোর্ট না করে উল্টো আমাকে কালপিট বানিয়ে দিচ্ছে। ও সবটাই এমনভাবে অস্বীকার করছে, মনে হয় যেন আমি ইচ্ছা করে খুব আগ্রহ সহকারে ওর রুমে আছি আর যাচ্ছি। তখনই মেঘা বলে উঠল, এ কি মায়ান ভাই, আপনি সবার কাছে আমাকে খারাপ বানাচ্ছেন? কোন নার্স আপনাকে ডেকে নিয়ে এসেছে? কোন নার্সের কথায় আপনি এখানে এসেছেন তা তো আর আমি জানি না। আমি তো কোনো নার্স পাঠাইনি আপনাকে ডাকতে। তাহলে আপনি কেন আমাকে শুধু শুধু দোষারোপ করছেন? মিথিলা মায়নের দিকে তাকিয়ে মাইনকে বলল, আচ্ছা ভাইয়া শোন, ওই নার্সকে তুই এখানে নিয়ে আয়, তাহলেই সব সমস্যার জটলা খুলবে। তুই কি ওই নার্সের নাম জানিস? তাহলে আমি ওই নার্সকে ডেকে আনার ব্যবস্থা করছি। না মিথিলা, আমি ওই নার্সের নাম জিজ্ঞাসা করিনি, উনি আমাকে নাম বলেনি, আমি আর জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি। রাইসা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ভাবি, নার্স টার্স কিছুই না, এইগুলো জাস্ট ওনার একটা বাহানা, নিজের দোষটাকে চাপা দেবার জন্য। এবার মায়ন প্রচণ্ড পরিমাণে একটা ঝামেলার মধ্যে ফেসে গেছে। তার উপরে রাইসার এই কথাগুলো মায়নের রাগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। মায়ন অনেকটা রাগ দেখে রাইসাকে বলল, দেখো রাইসা, না জেনে কারো সম্পর্কে উল্টোপাল্টা কোনো মন্তব্য করবে না তুমি। আগে A to Z সফটওয়্যারে জানো, বুঝো, তারপর মন্তব্য করো। তারপর রাইসার দিকে তাকিয়ে বলল, এতক্ষণ মেঘার কেবিনে আসা নার্স ওদের সবার কথা শুনছিল। পরক্ষণে নার্স বলে উঠল, আপনারা কোন নার্স নিয়ে কথা বলছেন আমি জানি না। আমরা দুইজন মেঘা ম্যাডামের কেবিনেট ডিউটি করছি, একজন সকালে আর একজন রাত্রে। এই সকালের শিফটে আমি ছাড়া কেউ আসার কথা নয়, কারণ যার যার কেবিন ভাগ করা, কারোর কেবিনে কেউ আসে না। আর যে রাত্রে ডিউটি করবে সে কখনোই মেঘা ম্যাডামের কেবিনে এখন আসবে না। সুতরাং আপনি ওনাকে ভালো করে জিজ্ঞাসা করুন ঘটনাটা আসলে কি ঘটেছিল। মিথিলা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বাদ দিন, আপনাদের এই পুরো হসপিটালে সিসি ক্যামেরা আছে তো, তাই না? জি। ওকে, তাহলে সিসি ক্যামেরায় চেক করলেই সবটা বোঝা যাবে, তাই না? বলো মেঘা। মেঘা চুপ করে আছে, কিছু বলছে না। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মেঘা বলে উঠল, ভাবি, তুমি তো শুধু শুধু নার্সের দোষ দিচ্ছ কেন বলো তো? মায়ান ভাই তো পারতো তোমাদেরকে খুঁজে আনতে, একবার কল ঢোকেনি, বারবার চেষ্টা করতো। এখানে নার্সের তো কোনো দোষ দেখতে পাচ্ছি না আমি। মিথিলা ভাবি, শুধু শুধু কেন একটা নির্দোষ লোককে তোমরা ফাঁসিয়ে দিতে চাইছো বলো তো? আর মেঘা তো বললো মায়ান ভাইয়ের কল লিস্টটা নাকি কোনো ডায়াল নাম্বারই নেই, তাহলে এটার কি উত্তর আছে বলো তো? মিথিলা রাইসার দিকে তাকিয়ে দেখলো রাইসা খুব আনমনা হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। মিথিলা রাইসার কাছে যেয়ে বলল, শোনো রাইসা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, এটা মনে রেখো। রাইসা নির্লিপ্ত চোখে মিথিলার দিকে তাকালো। মিথিলা আবার রাইসাকে বলল, দেখো রাইসা, আমাদের ফোনটা একটা ইলেকট্রনিক ডিভাইস। অনেক সময় ফোনে টেকনিক্যাল প্রবলেম হয় বা অনেক সময় নেটেও প্রবলেম হয়, যার কারণে আমাদের ফোন সঠিক তথ্য দেখায় না। আর এমনও তো হতে পারে ভাইয়ার ফোনটা কোনো চোর কিছু করতে চেয়েছিল, তাই না? কথা বলে মেঘার দিকে তাকালো মিথিলা, দেখলো মেঘা কেমন যেন একটা কাচুমাচু করছে। রাইসা মিথিলাকে বলল। মিথিলা কিছুক্ষণ ভেবে মায়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, তোর মনে আছে তোর ফোনে আমি একটা থ্রিফ প্রুফ সফটওয়্যার
সেট করে দিয়েছিলাম। ওই যে তোর একবার ফোনটা হারিয়ে গিয়েছিল, তারপরে তোর ফোনে আমি এই সফটওয়্যারটা সেট করে দিয়েছি। বলেছিলাম তোর ফোন কেউ ধরলে সঙ্গে সঙ্গে তার ফিঙ্গারপ্রিন্ট উঠে যাবে। মাইন সঙ্গে সঙ্গে বলে উঠল, মনে পড়েছে, তাহলে সফটওয়্যারটা অন করে দেখি আসলে কেউ আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করেছিল কিনা। তাহলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে আসলে আমি তোদেরকে ফোন দিছিলাম কিনা। মিথিলা মেঘার দিকে এক নজর তাকিয়ে মাইনকে বলল, দেরি করছিস কেন ভাইয়া? তাড়াতাড়ি কর। যদি এমন কিছু পাওয়া যায় তাহলে তো পুলিশকে ইনফর্ম করতে হবে। তারপর সেই পুলিশেই খুঁজে বের করবে সেই চোরটা আসলে কে। মিথিলা রাইসার হাত ধরে রাইসাকে এগিয়ে নিয়ে এসে বলল, রাইসা, তুমিও দেখো আসলে আমার ভাই সত্যি বলছে না মিথ্যা বলছে। ওরা কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে নির্ঝরকে বলে উঠল, কি সাংঘাতিক চোর! আমরা এখনও দাঁড়িয়ে আছি কেন? চলো চলো পুলিশ স্টেশনে যে এখনই তো পুলিশকে জানাতে হবে, আর পুলিশকে সাথে নিয়ে এই হসপিটালে ঢুকতে হবে। প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে সেই চোরটা আসলে কে। মেঘার সঙ্গে সঙ্গে নার্সকে উদ্দেশ্য করে জোরে বলে উঠল, আপনাদের হসপিটালে কি চোর আছে নাকি যে ফোন চুরি করতে আসে, আবার অন্য কোনো বাইরের অন্য একজন নার্স সেজে হসপিটালে ঢুকে পড়ে? আপনাদের সিসি ক্যামেরার লোক কী করে এই বিষয়গুলো ও দেখে না? এই যদি খবরটা পুলিশের কাছে যায় আর পুলিশ এসে যদি আপনাদের সিসিটিভির ফুটেজ চেক করে, তাহলে আপনাদের হসপিটালের কতটা রেপুটেশন ব্রেক হবে সেটা বুঝতে পারছেন তো? এমনকি আপনাদের নার্সদের চাকরিও চলে যেতে পারে। সঙ্গে সঙ্গে নার্স সবার কাছে হাত জোর করে বলল, প্লিজ আপনারা কেউ এই সব কথা পুলিশকে জানাবেন না, তাহলে আমাদের কর্তৃপক্ষ বিষয়টা জেনে যাবে, আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, আমাদের চাকরি চলে যেতে পারে, আর চাকরি চলে গেলে আমরা পরিবার নিয়ে খুব বিপদে পড়ে যাব। প্লিজ স্যার ম্যাডাম, প্লিজ স্যার ম্যাডাম, আপনারা এই বিষয়টা কাউকে জানাবেন না। পরবর্তী সময় থেকে আমরা সতর্ক থাকব, এরকম কোনো কিছুই যেন না হয়। মিথিলা একটু জোরে জোরে মেঘাকে শুনিয়ে নার্সকে বলল, একটা কথা জানেন তো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আর যখন গৃহস্থের 1 দিন আসে তখন চোরের সেই 1 দিন 100 দিনের সমান মনে হয়। এটা মনে রাখবেন এখন থেকে। জি ম্যাডাম, সব সময় এখন থেকে সতর্ক অবস্থায় আমরা আমাদের ডিউটি পালন করব, আর কোনো রকম কোনো গাফিলতি হবে না আমাদের দায়িত্ব পালনে। কথাগুলো বলে নার্স সেখান থেকে চলে গেল। মিথিলার রাইসার 2 কাঁধে হাত দিয়ে আস্তে করে বলল, তুমি কি কিছু বুঝতে পারছো রাইসা, নাকি আরও কিছু বোঝাতে হবে? রাইসার মতে অনুশোচনাবোধ জেগে উঠল। রাইসা বুঝতে পারছে এটা একটা সাজানো প্ল্যানিং ছিল। রাইসা কি বলবে বুঝতে পারছে না। মিথিলা আবার রাইসাকে বলল, শোনো রাইসা, আমার ভাইটা এই রকম প্রকৃতির নয় যে উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনা করবে আর উল্টাপাল্টা কোনো কাজ করবে। যদি আমার ভাই এইরকম টাইপের মানুষ হতো তাহলে অথই ভাবি মারা যাবার এতদিন পরেও ভাইয়া সিঙ্গেল থাকতো না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো। এর থেকে বেশি তোমাকে বুঝিয়ে বলতে হবে না। আর শোনো, যাকে ভালোবাসো তার উপরে না একটু বিশ্বাস আর ভরসা রাখার চেষ্টা করো। আর এমনভাবে তাকে বিশ্বাস আর ভরসা করবে যাতে এতটুকু ফাঁক ফোকর করে দিয়ে কেউ যেন কোনো রকম অবিশ্বাস ঢোকাতে না পারে তোমাদের মধ্যে। মাইন রাইসার উদ্দেশ্যে মিথিলাকে বলল, থাক মিথিলা, আর কাউকে তোর কিচ্ছু বোঝাতে হবে না। কেউ ছোট বাচ্চা নয় যে তাকে হাত ধরে সব কিছুই বোঝাতে হবে। যে বোঝার সে এমনিতেই বোঝে, আর যে না বোঝার তাকে হাজার বোঝালেও সে বোঝে না। আর জানিস তো, কোনো সম্পর্কে বিশ্বাস আর আস্থা থাকাটা সব থেকে জরুরি। যেমন তোর আর নির্ঝরের সম্পর্কে বিশ্বাস আর আস্থা ছিল সবচেয়ে বেশি, যার জন্য তোদের সম্পর্কটা আজও দৃঢ়ভাবে টিকে আছে, যেটা সবার মধ্যে থাকে না মিথিলা। কথাগুলো বলেই মায়ান চলে গেল। মিথিলা রাইসাকে চোখের ইশারা করলো। রাইসা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। মিথিলা মেঘার কাছে গিয়ে মেঘার গালে আলতো করে হাত দিয়ে বলল, দেখেছো মেঘা, চোরগুলা এতটাই বোকা যে চুরি করার সময় প্রমাণ রেখে যায়। এইভাবে প্রমাণ রেখে কি চুরি করতে হয় বলো মেঘা? মেঘা জোর করে ঠোঁটের কোণে সামান্য একটু হাসি দিয়ে বলল, তুমি সাবধানে থেকো মেঘা, এইবার চোর আসলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? কথাটা বলে ঠোঁট চেপে একটা হাসিতে মিথিলা আর নিঝর চলে গেল। ওদের যাওয়ার দিকে এক পানে তাকিয়ে রইল মেঘা। তারপর উপরের দিকে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস চালো মেঘা। মুহূর্তের মধ্যেই মেঘার চোখ জোড়া ভিজে এলো। মেঘা শুধু বিড়বিড় করে ছোট্ট করে বলল, আরে ভালোবাসা, তুই খুবই আজব জিনিস।
রাইসা মাইনের পিছে পিছে যেতে যেতে মাইনকে অনেকবার ডাকলো, কিন্তু মাইন একবারের জন্য রাইসার দিকে ঘুরে তাকালো না। রাইসা দৌড়ে গিয়ে মাইনের হাত ধরলো। মাইন থেমে গেল। মাইন রাইসার দিকে না ঘুরে রাইসাকে বলল, আমার হাত কেন ধরছো রাইসা? তুমি তো আমাকে টাচ করতে নিষেধ করেছো আমাকে, তাহলে এখন যে তুমি আমার হাত ধরলে এতে কি তোমার গায়ে টাচ করা হলো না? যাই হোক রাইসা, আমার হাত ছেড়ে দাও, আমি যাব। আর শোনো, আমি আজকেই তোমাদের বাসা থেকে বাসায় চলে যাব। আমার আর বিন্দুমাত্র কোনো ইচ্ছে বা আগ্রহ নেই তোমাদের বাসায় থাকার।